আজ নতুন কে আছো? স্যার আমি আছি নতুন। নতুন যে আছো অন্বেষা। হ্যাঁ অন্বেষা। অন্বেষা কোন জেলা থেকে? অন্বেষা হুগলি ডিস্ট্রিক্ট থেকে স্যার। হুগলি। গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে? হ্যাঁ এই তো আগের ইয়ারটাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। কোন সাবজেক্ট? আমার এডুকেশন অনার্স ছিল। আচ্ছা, টার্গেটেড কোনো এক্সামিনেশন? আপনার ক্লাসগুলো শুনছিলাম ইউটিউবে, তারপর মনে হলো যে আপনার সাথে কথা বলে দেখি। তার আগে থেকে সেরকম কিছু টার্গেট ছিল না। তো তোমার সঙ্গে কি আমার ফোনে কথা হয়েছে? হ্যাঁ সকালবেলা হয়েছে আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তুমি কি এর আগে অনলাইন ক্লাস কোথাও করেছো? ইউটিউবে দেখেছি, বাট কোনো অনলাইন ক্লাস করিনি সেরকম ভাবে। তাহলে দেখো নিচের দিকে ওই যে কত আদার্স লেখা আছে একটা জায়গায়, দেখেছো? হ্যাঁ 12 জন আদার্স, ওখানে চাপ দাও। ওখানে চাপ দেওয়ার পরে দেখো ক্লাসে কে কে আছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। পেয়েছো? হ্যাঁ পেয়েছি স্যার। হ্যাঁ তার ডান সাইডে দেখো 3টে ডট আছে, ওই ডটে চাপ দাও। ডান সাইডে দেখো 3টে ডট আছে না, মাইক বন্ধ আছে অমিত পোদ্দার। দুটো অমিত পোদ্দার আছে, একটা অমিত পোদ্দারের মাইক অন আছে, একটা অমিত পোদ্দারের মাইক বন্ধ আছে। মাইক বন্ধ যেটা আছে তার ডান সাইডে দেখো একটা ডট আছে 3টে। ওই ডটে চাপ দেওয়ার পরে দেখো পিন লেখা উঠছে, পিন। ওই পিনটার উপরে চাপ দিয়ে রাখবে। প্রতিদিন ক্লাস জয়েন করার পরে ওই পিনটা করে রাখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিনটা পিন হয়ে যাবে, স্ক্রিনটা সামনে থেকে যাবে না। ঠিক আছে, আমরা শুরু করো। ঠিক আছে। তো এই সিলেবাসটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, যে আজকে নতুন এসছো। আমরা আমাদের এই সেশনেই টার্গেট নিয়ে এগোবো, এখান থেকে কমপ্লিট করব। এই সিলেবাসটা টোটালি আমরা কমপ্লিট করব। চলো, আজকে আমাদের পার্সেন্টেজের পার্ট 2 বা 3 লেখা আছে, কারণ পার্সেন্টেজে আমাদের অলরেডি দুটো আলোচনা হয়ে গেছে, তাই এখানে 2 বা 3 তোমরা যেভাবে খুশি সেভাবে ক্লাসের নামটা লিখতে পারো। সো আজকে প্রথম যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ এন্ড ডিক্রিজ। যে পার্সেন্টেজ ইনক্রিজ হলে কি সিচুয়েশন হয়, পার্সেন্টেজ ডিক্রিজ হলে কি সিচুয়েশন হয়। যদিও এই কনসেপ্টটি আমি তোমাদের প্রথম দিনই শিখিয়ে দিয়েছি, তবু আজকে বলছি। ইনক্রিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি, আর ডিক্রিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে হ্রাস। ঠিক আছে, মানে কমে যাওয়া, বেড়ে যাওয়া। ইনক্রিজ মানে বাড়া, আর ডিক্রিজ মানে কমা। তো সিচুয়েশন ফর ইনক্রিজ এন্ড সিচুয়েশন ফর ডিক্রিজ, দুটো সিচুয়েশনকে আমরা দেখবো, খুব ভালোভাবে দেখবো। ওকে, দেখো ভালো করে। ধরো আমাদের কাছে কোন একটা সংখ্যা আছে 100, ঠিক? এই 100 সংখ্যাটিকে, আচ্ছা 100 নেই সংখ্যাটি, ধরো আমাকে বলা হলো যে কোন একটা সংখ্যা 20% ইনক্রিজ করেছে। 20% ইনক্রিজ করা এর মানে কি? সবার আগে 20% দেখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে চলে আসবে 1/5, 1/5। তার মানে এটি আমার যদি অরিজিনাল নাম্বার হয়, তাহলে এইটুকুন হলো আমার ইনক্রিজ, মানে পার্সেন্টেজ ইনক্রিজ। তাহলে নিউ কত হবে তোমরা বলতে পারো? 6। ভেরি গুড। তার মানে ছিল 5, হয়ে গেল 6। এখন এই 6টাকে আমরা বলি কি জানো? 6টাকে আমরা বলি ফাইনাল ভ্যালু। বলো আমার সঙ্গে সঙ্গে, 6কে আমরা কি বলি? ফাইনাল ভ্যালু। আর এই 5কে আমরা কি বলি? এই 5কে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইনিশিয়াল মানে কি? প্রাথমিক অবস্থা, শুরুতে যা ছিল। ফাইনাল মানে চূড়ান্ত অবস্থায় কি হলো। তাহলে কোন একটা সংখ্যা ছিল 5, হয়ে গেল 6, কখন হয় এই সিচুয়েশন? যখন 20% ইনক্রিজ হয় তখন। এই ইনিশিয়াল আর ফাইনাল এটা কেন শিখছি?
আমি তোমাদের যখন আমরা এই বিভিন্ন মানে অ্যারিথমেটিকে যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট যখন যাব তখন কিন্তু এই কনসেপ্টটা লাগবে। সবসময় মনে রাখবে যে ফাইনাল আপন ইনিশিয়াল দিয়ে মাল্টিপ্লিকেশনের সিস্টেম রয়েছে। ফাইনাল আপন ইনিশিয়ালের মাল্টিপ্লিকেশন সিস্টেম কেমন মাল্টিপ্লিকেশন সিস্টেম? মনে করো কোনো একটা সংখ্যা ছিল এক্স, তার 20% ইনক্রিজ করে কোন একটা সংখ্যা ধরো হয়েছে তোমার 600 হয়েছে কোন একটা সংখ্যা। তো এক্সামিনার জিজ্ঞেস করছে এক্স এর ভ্যালু কত, তাহলে সবসময় এটা করবে এক্স ইন্টু ফাইনাল আপন ইনিশিয়াল। তাহলে ফাইনাল কত 6, ইনিশিয়াল কত 5, এইটা করে যদি রেজাল্ট পাও 600, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে এক্স ইকুয়াল টু 500। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে প্রাথমিক ভ্যালুকে ফাইনাল আপন ইনিশিয়াল ভ্যালু দিয়ে গুণ করলে আমরা ফাইনাল ভ্যালু পাই। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইনিশিয়াল ভ্যালুকে ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও দিয়ে গুণ করলে আমরা ফাইনাল ভ্যালু পাই। আবার বলছি, ইনিশিয়াল ভ্যালু কিছু একটা রয়েছে, সেই ইনিশিয়াল ভ্যালুকে যদি আমরা ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও দিয়ে গুণ করি তাহলে আমরা ফাইনাল ভ্যালু পাবো। কি এটুকুন বোঝা গেল? ইনিশিয়াল কোন একটা, আমি আবার বলছি কনসেপ্ট পুরো যেন ক্লিয়ার থাকে। ইয়েস, দেখো ইনিশিয়াল ভ্যালুকে ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও দিয়ে গুণ করলে আমরা ফাইনাল ভ্যালু পাই। সেকেন্ড, 1 মিনিট দাও। আচ্ছা শোনো ভালো করে, আমি এখানে বললাম যে ইনিশিয়াল ভ্যালুকে যদি আমরা ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও দিয়ে গুণ করি তাহলে ফাইনাল ভ্যালু পাই। অর্থাৎ এই জিনিসটাকে আমি প্রমাণ করার চেষ্টা করছি। ধরো বলা হলো কোন একটা সংখ্যাকে 20% ইনক্রিজ করা হয়েছে, কোন একটা সংখ্যাকে 20% ইনক্রিজ করার ফলে যে ফাইনাল ভ্যালু পাওয়া গেছে সেটা ধরে নাও 64। ওকে, আবার বলছি কোন একটা সংখ্যাকে 20% ইনক্রিজ করা হয়েছে এবং তাতে ফাইনাল ভ্যালু পাওয়া গেছে 64। তোমাকে জিজ্ঞেস করেছে ইনিশিয়াল ভ্যালু কত, বলো ইনিশিয়াল ভ্যালু কত। প্রশ্ন কি বুঝতে পেরেছো আমার? তার মানে ইনিশিয়ালি কোন একটা সংখ্যা ছিল, তাকে 20% ইনক্রিজ করার ফলে ফাইনাল ভ্যালু পেয়েছি 64। তো এক্সামিনে জিজ্ঞেস করেছি ইনিশিয়াল ভ্যালু কত। তাহলে আমাকে এবার দেখো ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু এই যে এখান থেকে এইটুকুন যে বোঝালাম সেইখান থেকে তো আশা করছি বুঝেছো। যদি না বোঝো আবার দেখো, এই যে 20% ইনক্রিজ, এই 20% ইনক্রিজের অর্থ কি? 20% দেখার সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে 1/5। আসবে কি না আসবে না? তাহলে এই 5টি আমার কি? এই 5টি আমার ইনিশিয়াল ভ্যালু। অ্যাকচুয়ালি ইনিশিয়াল ভ্যালু বলতে কি অরিজিনাল ভ্যালু, যেটা অরিজিনাল ভ্যালু সেটাই ইনিশিয়াল ভ্যালু। আর এই একটা কি? এই একটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ। তার মানে আগে কোনো সংখ্যা যদি 5 থাকে, এখন সংখ্যাটা বেড়ে হয়ে গেছে 6, তাহলে ফাইনাল ভ্যালু কত হলো? এখানে 6 হলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এইখানে আমাদের কনসেপ্ট কি? আমাদের কনসেপ্ট হচ্ছে ফাইনাল আপন ইনিশিয়াল ফাইন্ড করা। তাহলে ফাইনাল হলো 6, ইনিশিয়াল হলো 5। এইবার এই যে এটা কি বেরোলো? এইটা বেরোলো রেশিও। বুঝতে পেরেছো কি বলেছি? তো এইখান থেকে আমি বললাম যে ইনিশিয়াল ভ্যালুকে যদি আমি ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও দিয়ে গুণ করি তাহলে আমি ফাইনাল ভ্যালু পাবো। দেখো তাহলে ইনিশিয়াল এখানে কত ছিল আমি জানি না, তাহলে ইনিশিয়ালের এখানে আমরা এক্স ধরতে পারি।
ইন্টু ফাইনাল আপন ইনিশিয়াল রেশিও পেয়েছি 6/5, এইটা সমান সমান পেয়েছি 64। ঠিক, তাহলে 6 দিয়ে যদি এটাকে ক্যান্সেল আউট করি, ঠিক আছে, আচ্ছা 64 নয়, ধর এখানে 66 আছে, 66, তাহলে 6 দিয়ে এটা কাটলে 11 পেলাম, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 55। এই কনসেপ্টটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এইটা কেন শেখাচ্ছি, এটার উল্টোটাও তো হতে পারে। দেখো তো, আমরা যদি ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে, ফাইনাল ভ্যালু যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা এরকম করতে পারি যে ইনিশিয়াল ভ্যালু ইকুয়াল টু ফাইনাল ইনটু ইনিশিয়াল আপন ফাইনাল। এইটা শেখানোর জন্যই বললাম এতক্ষণ। এইটাকে জাস্ট সমান সমানের ওপাশে নিয়ে গেছি, তখন এটা উল্টে গেছে। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। তাহলে তোমরা এই দুটো জিনিস একটু নোট ডাউন করে রাখবে, যে ইনিশিয়াল ইনটু ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও সমান সমান ফাইনাল ভ্যালু, আর আরেকটা লিখে রাখবে 2 নম্বর পয়েন্ট এটা, 1 নম্বর পয়েন্ট এটা, যে ইনিশিয়াল ভ্যালু সমান সমান ফাইনাল ইনটু ইনিশিয়াল আপন ফাইনাল। ঠিক আছে, তাহলে ইনক্রিজ সিচুয়েশন হলে কি হবে এটুকুন বোঝা গেল? হ্যাঁ স্যার। নোট ডাউন হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। এটা কেন শেখা হচ্ছে ভালো করে বোঝো। এইটা শেখা হচ্ছে এই জন্যই, আমরা এক্সট্রা যাতে আর না ধরতে হয়। দেখো, এইখান থেকে যদি আমায় ফাইনাল ভ্যালু জিজ্ঞেস করতো বা ইনিশিয়াল ভ্যালু যদি জিজ্ঞেস করতো, কারণ আমার এখানে ফাইনাল ভ্যালু দেওয়াই রয়েছে, ফাইনাল ভ্যালু 66 করতাম, ইনিশিয়াল আপন করলে কত হতো, ইনিশিয়াল 5/6, এটা দিয়ে কাটলে সেই 11। দেখো এই ফাইনাল ইনিশিয়াল ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম 55। বুঝতে পারছো? তার মানে এক্সট্রা যাতে আমাদের না ধরতে হয়, সেই জন্য আমরা এই দুটো শিখলাম। জিনিসগুলো ছোট্ট ছোট্ট কনসেপ্ট, কিন্তু একবার মাথার মধ্যে এগুলো আটকে গেলে তারপর দেখবে অঙ্ক করতে কত সুবিধা হয়। সো তাহলে ইনক্রিজের সিচুয়েশনটা আমরা এখানে আলোচনা করলাম। এবার আমি পুরোটাকে মুছে দেই। হ্যাঁ স্যার। হ্যাঁ, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই মাইকটাকে অন করবে, মাইক অন করে বলবে। এবার চলো সিচুয়েশন ফর ডিক্রিজ। ডিক্রিজ হলে কি সিচুয়েশন হয়? দেখো, ধরো বলা হলো যে কোনো একটা সংখ্যা 20% ডিক্রিজ করা হলো। তো 20% ডিক্রিজ করলে 20% মানে কি? 20% দেখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে চলে আসবে 1/5। তার মানে এই 5টা আমার অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালু মানে ইনিশিয়াল ভ্যালু। আর এই একটা কি? এই একটা হচ্ছে পার্সেন্টেজ ডিক্রিজ। তার মানে আমি যদি বলি ফাইনাল ভ্যালু বা নিউ ভ্যালু কত হলো, তোমরা কি বলবে? 4। 5 কমে গেল 1, তার মানে এখন হয়ে গেল 4। তাহলে এই ক্ষেত্রে আমার ফাইনাল আপন ইনিশিয়াল রেশিও কত হয়ে যাবে? 4/5। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে যখন ইনক্রিজ সিচুয়েশনে 20% ইনক্রিজ যখন হচ্ছিল, তখন এটা কি হচ্ছিল? তখন এটা ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও হচ্ছিল 6/5, আর এই ক্ষেত্রে হচ্ছে 4/5। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এই ক্ষেত্রে সিমিলার সিস্টেম করব, একদম এই ক্ষেত্রেও সিমিলার সিস্টেম করব। তাহলে বলা হলো যে কোন একটা সংখ্যা 20% কমে যাওয়ার পরে যে ফাইনাল সংখ্যাটি এসছে, সেই ফাইনাল সংখ্যাটি ধরো 64। তাহলে এক্সামিনার জিজ্ঞেস করেছে যে ইনিশিয়াল সংখ্যা বা অরিজিনাল সংখ্যাটি কত আমায় বলো। তাহলে অরিজিনাল সংখ্যাটি কত যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা কি করব? আমরা তখন বলবো যে যেহেতু ফাইনাল 64, তার মানে 4টা 4 নয়, 4টা 64, কত গুণ করে গেছো? 16। তাহলে 5টা 5 নয়, 16, that is 80। Is it clear everyone? হ্যাঁ স্যার। তাহলে আগের যে রুলটা লিখেছিলে এইটার ক্ষেত্রে সেম রুলই প্রযোজ্য হবে। কি প্রযোজ্য হবে? যে ইনিশিয়াল ভ্যালুকে যদি আমরা ফাইনাল আপন ইনিশিয়াল দিয়ে রেশিও দিয়ে গুণ করি, তাহলে আমরা ফাইনাল ভ্যালু পাবো। আর ঠিক এর উল্টো, যদি ফাইনাল ভ্যালু জিজ্ঞেস করে, ইনিশিয়াল ভ্যালু যদি জিজ্ঞেস করে, তো ইনিশিয়াল ভ্যালু জিজ্ঞেস করলে ফাইনালকে আমি তার রেসিপ্রোকাল দিয়ে গুণ করবো, অর্থাৎ ইনিশিয়াল আপন ফাইনাল দিয়ে গুণ করব। একই, দুটো কনসেপ্ট একই। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ আর পার্সেন্টেজ ডিক্রিজের দুটো সিচুয়েশন তোমাদের ক্লিয়ার হয়েছে। ইজ ইট ওকে?
Yes, sir. Yes, sir. বেশ, তাহলে এই ইনক্রিজ আর ডিক্রিজের উপরে বেসড আমরা কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব, তারপর আমরা অন্য কনসেপ্টের মধ্যে প্রবেশ করব। নাও ডু দিস। A number increased by 83.33% and the new number becomes 3300, then find the original number। তাহলে অরিজিনাল নাম্বার মানেও যা, ইনিশিয়াল নাম্বার মানেও তাই, নিউ নাম্বার মানেও যা, ফাইনাল নাম্বার মানেও তাই। তাহলে তোমাদের ইয়েস, ভেরি গুড, 1800 সঠিক উত্তর। তাহলে এই ক্ষেত্রে এই যে 83.33%, এটা দেখার সাথে সাথে মাথার মধ্যে 5/6 আসছে, হ্যাঁ স্যার। আসতেই হবে কিন্তু। এটা কি করে আসবে? নতুন যে আছো ভাবতে পারো কি হলো ব্যাপারটা, এর জন্য আমি আগের ক্লাসগুলো করিয়েছি, আগের ক্লাসগুলো দেখে নেবে। আগে বোধহয় 2টো ক্লাস হয়েছে এবং তারপর আমি তোমাদেরকে একটা পিকচার দিয়েছিলাম, একটা ছবি তুলে দিয়েছিলাম, সেটা দেখে খাতায় নোট করে নিয়েছো। তাহলে 83.33% দেখার সঙ্গে সঙ্গে 5/6 মাথায় চলে আসবে। তাহলে এইখান থেকে এবার আমাদের দেখতে হবে যে এই 6টা হচ্ছে আমার কি, এই 6টা হচ্ছে অরিজিনাল নাম্বার বা ইনিশিয়াল নাম্বার, যা খুশি বলতে পারো। আর এই 5টা কি, এই 5টা হচ্ছে আমার পার্সেন্টেজ ইনক্রিজ। কেন? কারণ 83% ইনক্রিজ করেছে তাই। তাহলে আমায় বলো নিউ নাম্বার কত হলো? 11। 11। আগে ছিল 6, বেড়ে গেল 5, তাহলে এখন হয়ে গেল 6 আর 5 11। তো এক্সামিনার বলছে এই নিউ নাম্বারটা না 11টা 11 নয়, 11টা হচ্ছে 3300। তাহলে কত গুণ করে গেলাম? 300 গুণ করে গেলাম। তাহলে অরিজিনাল নাম্বার যে 6, 6টা 6 নয়, ইনটু 300, দ্যাট ইজ 1800। ইজ ইট ওকে? এভরিওয়ান ক্লিয়ার? হ্যাঁ স্যার। আজকের ক্লাসে যে নতুন আছো অন্বেষা, বুঝতে পারছো? অল্প বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি না। এবার তুমি আমাকে স্পেসিফিক বলো তো কোথায় বোঝোনি? আগের ক্লাসগুলো দেখলে হয়তো বুঝতে পারবো একটু। হ্যাঁ, তাহলে তোমার হতে পারে। সমস্যা বোধহয় এটা হচ্ছে, তোমার সমস্যা এটা হতে পারে যে এই 83.33% মানে 5-এর 6 কেন হলো, এটা নিয়ে সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, এটা নিয়েও হচ্ছে। এটা নিয়ে হচ্ছে। আর এই যে নিচের 6কে আমি অরিজিনাল নাম্বার বলছি, উপরেরটাকে পার্সেন্টেজ ইনক্রিজ বলছি, এটাও সমস্যা হচ্ছে। হচ্ছে, এটা নিয়েও হচ্ছে। আচ্ছা চলো এই সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখো ফ্র্যাকশন মানে কি জানো তুমি? ফ্র্যাকশন বলো, ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন, ভগ্নাংশ। ইয়েস, ফ্র্যাকশন আচ্ছা। মানে ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে ফ্র্যাকশনের মধ্যে কি থাকে? ফ্র্যাকশনের মধ্যে থাকে লব বাই হর। ইয়েস, হ্যাঁ, ভগ্নাংশের মধ্যে লব বাই হর থাকে। আচ্ছা, ইংরেজিতে আমরা লবটাকে বলবো নিউমেরেটর। কি বলবো? নিউমেরেটর বলবো। আর হরটাকে আমরা বলবো ডিনোমিনেটর। ডিনোমিনেটর, ইয়েস। তাহলে লবকে বলবো নিউমেরেটর আর হরকে বলবো ডিনোমিনেটর। মনে রাখবে যে কোনো ফ্র্যাকশন, পৃথিবীতে তুমি যত ধরনের ফ্র্যাকশনই দেখবে না কেন, মনে রাখবে এই ডিনোমিনেটরটা হলো সর্বদা অরিজিনাল ভ্যালু। আর ইউ গেটিং মাই পয়েন্ট? দিস ইজ অরিজিনাল ভ্যালু। আর এই অরিজিনাল ভ্যালু মানেও যা ইনিশিয়াল ভ্যালু, একই কথা। বোঝাতে পারছি আমি? ডিনোমিনেটর সর্বদা অরিজিনাল ভ্যালু, আর নিউমেরেটরটা হচ্ছে আমাদের রেজাল্ট। নিউমেরেটরটা আমাদের রেজাল্ট। যদি পার্সেন্টেজের অঙ্ক করি তাহলে এটা হবে পার্সেন্টেজ রেজাল্ট। এবার এই জিনিসটাকে ভালো করে বোঝো কেন আমি অরিজিনাল বলছি। দেখো অন্বেষা, শুধুমাত্র অন্বেষার জন্য বলছি, বাকিরা একটু শান্ত হয়ে চুপচাপ থাকো। দেখো অন্বেষা, তোমার কাছে এরকম একটা জমি আছে, এই জমিটিকে তুমি 4টে ভাগে ভাগ করলে, 4টে ভাগে ভাগ করে এই যেটুকুন চাষ করে দিলে, এইটুকুন চাষ করে দিলে, এইটুকুন চাষ করে দিলে। এবার আমি যদি তোমায় জিজ্ঞেস করি তুমি তোমার জমির কতটুকুন চাষ করেছো, তুমি কি বলবে? আমি 1/3 ভাগ। নো, কতটুকুন চাষ করলে তুমি জমির?
তিনের তিন 4 ভাগ অংশ চাষ চাষ করলে তিনের 4 অংশ, আচ্ছা হ্যাঁ 4 এভাবে ভাগ বলবে করেছি, কিনা? 4 অংশ। হ্যাঁ 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 এইভাবে বলবে কিনা? তাহলে তোমার মোট জমি কয় অংশ দেখো তো? 1 2 3 4, তোমার মোট জমি 4 অংশ নয় কি? তাহলে দেখেছো 4 অংশ। ডিনোমিনেটরে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু বা অরিজিনাল নাম্বার বা ইনিশিয়াল নাম্বার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ আর স্যার। ওপরেরটা কি? ওপরেরটা হচ্ছে রেজাল্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে কি পেরেছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এবার স্যার। যদি আমি তোমায় বলি, কতটুকুন জমি তুমি চাষ করনি, তুমি কি বলবে? তুমি বলবে 1/4 অংশ একের চাষ 4 করিনি। অংশ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। 4 ভাগের 3 ভাগ চাষ করে ফেলেছো, তাহলে 4 ভাগের 1 ভাগ চাষ করনি, পরিষ্কার কথা। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়েছে তোমার কাছে। বেশ, নেক্সট কোয়েশ্চেন। এ নাম্বার ডিক্রিজড বাই 62.5%, একটা সংখ্যাকে 62.5% কমানো হলো। দ্য নাম্বার বিকামস 2700। কোন একটা সংখ্যাকে 62.5% কমানোর ফলে সংখ্যাটি হলো 2700। দেন ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। তাহলে অরিজিনাল নাম্বারটা কত ছিল? স্যার অপশন বি 72,100। ভেরি গুড, 7200। অরিজিনাল নাম্বারটি ছিল 7200। ভেরি গুড। তাহলে কি হলো? এই যে 62.5%, এটা দেখার সাথে সাথে যদি 5/8 মাথায় না আসে তাহলে কিন্তু হবে না। এটা দেখার সঙ্গে সঙ্গে 5-এর 8 মাথায় আসতে হবে। ওকে, তাহলে এই 8টা ছিল আমার কি? 8টা ছিল আমার অরিজিনাল নাম্বার। এই 5টা আমার কি হয়েছে? এই 5টা আমার এখানে ডিক্রিজ হয়েছে, তার মানে এটা হলো পার্সেন্টেজ ডিক্রিজ। তাহলে নিউ নাম্বারের কথা যদি বলি, বলো নিউ নাম্বার কত হলো? আগে ছিল 8, কমে গেল 5, তাহলে নতুন নাম্বার হলো 3। কিন্তু এক্সামিনার বলছে যে এই 3টা 3 নয়, এই 3টা 2700। তাহলে কত গুণ করে গেলে? 900 গুণ করে গেলে 3 900 2700। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। তাহলে এই 8টি 8 নয়, 8 তো অরিজিনাল নাম্বার, তো 8টি 8 নয়, এর সঙ্গেও 900 গুণ করতে হবে, দ্যাট ইজ 7200। ইজ ইট ওকে এভরিওয়ান? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোয়েশ্চেন। After increasing the numerator of a fraction by 20% and decreasing the denominator by 30%, we get 4/5. What was the original fraction? বলছে কোন একটা ফ্র্যাকশন তোমার ছিল, সেই ফ্র্যাকশনের নিউমারেটরকে তুমি 20% ইনক্রিজ করে দিয়েছো এবং ডিনোমিনেটরকে তুমি 30% ডিক্রিজ করে দিয়েছো। তাতে তুমি রেজাল্ট যে পেয়েছো 4/5 পেয়েছো। তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা কত ছিল? এই হচ্ছে এক্সামিনারের কোশ্চেন। স্যার অপশন ডি হবে 7/15। ইয়েস, অপশন ডি, ভেরি গুড, 7/15। ভেরি গুড। বাকিরা একটু চেষ্টা করো। অপশন ডি 7/15। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। পার্সেন্টেজের কনসেপ্টটাকে যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে ধরে নাও যে অ্যারিথমেটিকের যতগুলো চ্যাপ্টার আছে কোনো চ্যাপ্টারে তোমাদের সমস্যা হওয়ার কথাই নয়। ওকে, তাহলে দেখো, যখনই কোন একটা ভগ্নাংশ ছিল, তাহলে ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে নিউমারেটর আপন ডিনোমিনেটর। আর এবার আমি এই ভগ্নাংশে কি করেছি? এই ভগ্নাংশে আমি নিউমারেটরকে 20% ইনক্রিজ করেছি। তাহলে এই নিউমারেটরকে যদি 20% ইনক্রিজ করি তাহলে আমি এটা বলতে পারি যে এটা 120n হয়ে গেছে। মানে আমি ধরলাম যে আগে আমার 100n ছিল বাই 100d ছিল, আপন d থাকবে পরে। তাহলে নিউমারেটরকে যদি 20% ইনক্রিজ করি তাহলে সেটা 120n হয়ে যাবে। আর নিচের ডিনোমিনেটরকে আমি 30% ডিক্রিজ করেছি, তাহলে নিশ্চয়ই ডিনোমিনেটর 70d হবে। ইয়েস অর নো?
জি স্যার। তাহলে এই ভ্যালুটার মানেই এক্সামিনার বলেছে 4/5। এটার মানে যদি 4/5 হয় তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। এই 4 দিয়ে এই পুরোটাকে কেটে দিয়ে এখানে লিখবো 30। এই জিরো ক্যান্সেল আউট করবো, তাহলে n/d আমি পেয়ে গেলাম 7/15। তাহলে আমার n/d জিজ্ঞেস করেছিল, n/d বলে দিলাম 7/15। ইজ ইট ওকে? আরেকবার বলুন। আচ্ছা, আমি বললাম কি আমার কাছে কোন একটা ফ্র্যাকশন ছিল n/d, ওকে। এইবার নিউমারেটরকে আমি কি করেছি, 20% ইনক্রিজ করেছি। দেখো, এই নিউমারেটরকে যদি আমি 100n ধরি বা ডিনোমিনেটরকে যদি আমি 100n ধরি, আমি এতে কিছু কি ভুল করলাম? না, 100 কেটে দেবো, তাহলে n/d যেটা ছিল সেটাই থাকবে, তাই তো? এবার আমি কি করছি, নিউমারেটরকে 20% ইনক্রিজ করেছি। তাহলে নিউমারেটর যদি 20% বেড়ে যায় তাহলে 100 আর 20, তার মানে 120n হয়ে গেছে ওপরেরটা। আর নিচেরটাকে আমি 30% কম করে দিয়েছি, তার মানে নিচেরটা নিশ্চয়ই 70d হয়ে গেছে, 100 থেকে 30 বাদ গেল। ইজ ইট ক্লিয়ার? তো এক্সামিনার বলছে এইটা মানেই হচ্ছে 4/5। এই তো এক্সামিনার বলে দিয়েছে উই গেট 4/5। তাহলে এইটা মানে 4/5। তাহলে আমরা এই 4 দিয়ে এটাকে কেটে দিই, কত পেলাম? 30। এই জিরো কেটে দিলাম, তাহলে এখান থেকে দেখো তো n/d সমান সমান 7/15 পেলাম কিনা? পেলাম না। এখানে আমরা যেটা পাচ্ছি এইটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু হবে না। এখানে আমরা এমন পেয়েছি, এমনটা পেলাম কাটাকাটি করার পরে। সো এই ক্ষেত্রে এই 3কে সমান সমানের এপাশে পাঠিয়ে দাও। 3কে যখন সমান সমানের পাশে পাঠিয়ে দিচ্ছে তাহলে এই 3 এইখান থেকে ক্যান্সেল হয়ে এইখানে গুণ হয়ে যাচ্ছে। আর এই 7কে যদি সমান সমান ওপাশে পাঠিয়ে দাও তাহলে এটা এখানে গিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো n/d মানে কত পেলাম? 7/15। I think it is clear. Yes, na? Now, do this. The population of a village is increased by 10% per year. একটা গ্রামের জনসংখ্যা প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পায়। If the present population of the village is 10,000, যদি ওই গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000 হয় তাহলে then find the total population after 3 years. তাহলে 3 বছর পরে গিয়ে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? এই হলো প্রশ্ন। স্যার অপশন এ 13,310। একটু ঠিক করে করো। আচ্ছা ঠিক আছে, তুমি বসে থাকো, দেখি বাকিদের একটু উত্তর দেখি। আর বাকিদের উত্তর? স্যার ওটা এসছে, এখন দেখা যাক। বাকিদেরও কি একই উত্তর এসছে? স্যার 13,310। ইয়েস, অ্যাবসলিউটলি ওকে। 13,310 সঠিক উত্তর। এই অঙ্কটিকে করানোর জন্য আমি তোমাদের একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি। কনসেপ্টটি হচ্ছে, আচ্ছা চলো আগে বেসিক কনসেপ্ট বলি, তারপর অন্য কনসেপ্ট বলবো। এইখানে যে বৃদ্ধি হচ্ছে আমার ভাই, ভালো করে বোঝো, প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি হচ্ছে। তার মানে কি? প্রত্যেক বছর 10% বৃদ্ধিকে বলা হয় সাকসেসিভ ইনক্রিজ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সাকসেসিভ ইনক্রিজ। অঙ্কের ভাষায় দুটো টার্ম আছে, একটা হলো সাকসেসিভ ইনক্রিজ, আর একটাকে বলা হয় সাকসেসিভ ডিক্রিজ। এই সাকসেসিভ ইনক্রিজের কনসেপ্টটাকে আমরা বলে থাকি সিআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট।
আর এই সাকসেসিভ ডিক্রিজ এটাকে আমরা বলে থাকি সাকসেসিভ ডিসকাউন্ট। অর্থাৎ এই কম্পাউন্ড ইন্টারেস্টও তোমাদের অঙ্কে আছে সিলেবাসে এবং সাকসেসিভ ডিসকাউন্টও তোমাদের আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ নাথিং বাট সাকসেসিভ ইনক্রিজ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর সাকসেসিভ ডিক্রিজ মানেই সাকসেসিভ ডিসকাউন্ট। এই দুটো টপিক তোমাদের সিলেবাসে আছে যা আমি পরবর্তী সময় পড়াবো। ওকে, তো সাকসেসিভ ইনক্রিজ দেখো, তোমরা যদি মনে করো যে প্রত্যেক বছরে 10% করে বাড়ছে, তার মানে প্রত্যেক বছর 10% বাড়ছে, তাহলে 3 বছরে 30% বাড়বে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। কেন সম্পূর্ণ ভুল হলো? কারণ এটা সাকসেসিভ ইনক্রিজ হচ্ছে। ভুল কিসের জন্য হচ্ছে এইটুকুন ভালো করে বোঝো। দেখো, আমি ধরলাম প্রথমে আমার গ্রামের জনসংখ্যা ছিল 100 জন। প্রথম বছর 10%, প্রথম বছর যখন এর 10% ইনক্রিজ হলো, তখন এক বছর পরে গিয়ে জনসংখ্যা হয়ে যাবে 110। ওকে, তার পরের বছর 10% যে ইনক্রিজ হবে সেটা কি এর উপরে ইনক্রিজ হবে না 10%? এইটার উপরে ইনক্রিজ হবে, এটার উপরে নয়। তাহলে এর যদি 10% ইনক্রিজ হয়, তাহলে এবার জনসংখ্যা কত হলো ওই শহরে? 110 তো হবেই, তার সাথে 10% মানে কত? 11। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে কত হলো টোটালি? 121 জন হলো। তারপরের বছর গিয়ে আবার এর 10% ইনক্রিজ হবে। আর এই যে কনসেপ্ট তোমরা দেখছো, অর্থাৎ এইখানে এসে জনসংখ্যা কত হবে? 331 জন হয়ে যাবে। তার মানে এইখান থেকে যে কনসেপ্টটা শিখছো, এই কনসেপ্টটাকেই বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। তাহলে এটাকে কি করে আমরা সলভ করব সেটা আমি দেখাই। এটাকে মুছে দিলাম। মুছে দিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এবার তাহলে আমার গ্রামের জনসংখ্যা এখন কত? 10,000। তাহলে 10% ইনক্রিজ হবে। তো 10% ইনক্রিজ যদি হয়, এখান থেকে আমায় বলো ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও কত হবে? 11/10 হবে কিনা হবে না বলো? হবে না। তাহলে একটু আগে আমরা একটা সূত্র লিখেছি, তোমাদের খাতায় সূত্রটা লেখা আছে। কি লেখা আছে? ইনিশিয়াল ভ্যালুকে যদি আমরা ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও দিয়ে গুণ করি, তাহলে ফাইনাল ভ্যালু পাবো। এমনটা লেখা আছে কিনা সূত্রে? হ্যাঁ স্যার। তাহলে ইনিশিয়াল ভ্যালু 10,000 টাকা, আর ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও কত? 11/10। তাহলে এটা তো 1 বছরের জন্য হলো, এটা 2 বছরের জন্য, এটা 3 বছরের জন্য। তবে ফাইনাল ভ্যালু বেরিয়ে আসবে এখানে ইকুয়াল করলে। ইজ ইট ওকে অর নট? তাহলে এইখান থেকে এই নিচের 3টে শূন্য কেটে দিলাম, ওপর থেকেও 3টে শূন্য কেটে দিলাম। এবার আমায় বলতে হবে 11 কিউব কত হয়? 1331। আর এই 10 গুণ হবে, মানে এখানে একটা শূন্য, অর্থাৎ 13,310 জন। ইজ ইট ওকে? তাহলে আমরা এখান থেকে কোন সূত্রটাকে কাজে লাগালাম? যে ইনিশিয়াল ভ্যালুকে যদি আমরা ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও দিয়ে গুণ করি, তাহলে আমরা ফাইনাল ভ্যালু পাবো। অপশন এ উত্তর। ক্লিয়ার? একবার বলুন স্যার, একবার বলুন ওই 11/10 পেলাম কিভাবে? ও 11/10। আচ্ছা দেখো, 10% কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, তাই তো? এই দেখো, প্রত্যেক বছর 10% করে ইনক্রিজ হয়, তাই তো লেখা আছে। তো 10% দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কি 1-এর 10 আসবে কিনা আসবে না? আসবে। তাহলে দেখো, আগে ছিল 10, এখন বেড়ে গেল 1, তাহলে নিউ কত হলো? নিউ বা ফাইনাল কত হলো? 11 হলো। তাহলে আমরা কি রেশিও শিখেছি? আমরা শিখেছি ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও। তাহলে ফাইনাল আপন ইনিশিয়াল রেশিও কি 11/10 নয়? এই তো ব্যাপার। তাহলে আই থিঙ্ক কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এবার ধরো, যদি তোমাদের এরকম প্রশ্ন করে এই ফাইনাল ভ্যালু দিয়ে যদি ইনিশিয়াল ভ্যালু জিজ্ঞেস করতো, তাহলে তোমরা কি করতে? ফাইনাল ভ্যালু দিয়ে তোমাকে ইনিশিয়াল জিজ্ঞেস যদি করতো, তাহলে কি করতে? তাহলে কিছুই না,
এই ফাইনাল ভ্যালুকে আমি ইনিশিয়াল আপন ফাইনালের রেশিও দিয়ে গুণ করতাম, তবে আমি ইনিশিয়াল ভ্যালু পেয়ে যেতাম। বোঝা যাচ্ছে কি বলেছি? অর্থাৎ এইটাকে যদি সমান সমানের এ পাশে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, আই ওপরে চলে যাবে, নিচে এফ চলে আসবে, ইনিশিয়াল ভ্যালু পেয়ে যাব। ইজ ইট ওকে? Do this next question. The population ও আরেকটা, চলো এই কোশ্চেনটাকে না আমি আরেকটা ভাবে করিয়ে দিই। হ্যাঁ, 1 মিনিট, সবাই এই কোশ্চেনটাকে খেয়াল করো। এটা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে করে দিই। মুছে দিলাম তাহলে এটাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা পদ্ধতি দেখো, যখনই পার্সেন্টেজ দিয়েছে পার্সেন্টেজকে ফোকাস করো। 10% মানেই হচ্ছে 1/10, তাহলে এখান থেকে আমি যদি ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও বের করি, এটা হয়ে যাবে 11/10। তার মানে এখানে একটা কনসেপ্ট লাগাবো বিফোর আফটার, মানে বিফোর ইনক্রিজ আফটার ইনক্রিজ। তাহলে ইনক্রিজ হওয়ার আগে 10 ছিল, ইনক্রিজ হওয়ার পরে 11 হয়েছে। ইজ ইট ওকে? এটা ফর ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য এটা। তার পরের বছরের ক্ষেত্রেও আগে ছিল 10, পরে হয়েছে 11, এটা ফর সেকেন্ড ইয়ার। তার পরের বছর আগে ছিল 10, পরে হয়েছে 11, এটা ফর থার্ড ইয়ার। ওকে, তাহলে এবার দেখো তো অ্যাকচুয়ালি কত কি হলো। এখান থেকে আমরা গুণ করব, তাহলে 11 গুণ 11 গুণ 11 করলে কত পাই? 1331 পাই। আর 10 গুণ 10 গুণ 10 করলে কত পাই? 1000 পাই। তো এক্সামিনার বলছে বিফোর মানে আগে ছিল 10,000, তাহলে আফটার কত হয়েছে? তাহলে 1000টা 1000 নয়, 1000টা হলো 10,000 এর সমান। কত গুণ করে গেছো? 10। তাহলে 1331টাও 1331 নয়, ইন্টু 10 হবে, দ্যাট ইজ 13,310। কি এই পদ্ধতি বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। স্যার। এটাও কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। ওকে, নাও এবার এটা করো। একটা গ্রামে প্রত্যেক বছর 10% করে জনসংখ্যা কমে যায়। গ্রামে বর্তমানে জনসংখ্যা থাকে 2187 জন, তাহলে 3 বছর আগে কত জনসংখ্যা ছিল? মাইকটাকে অফ করে দেবে ভাই প্লিজ। স্যার উত্তর কি নট হবে, মানে ডি? নো, স্যার অপশন ডি 3000। ইয়েস, অপশন বি 3000। ভেরি গুড। হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে এক্সামিনার ফাইনাল ভ্যালু দিয়ে রেখেছে, ইনিশিয়াল ভ্যালু জিজ্ঞেস করেছে। এটুকুন কি বুঝতে পেরেছো? এক্সামিনার তোমার এখানে ফাইনাল ভ্যালু দিয়ে রেখেছে, ইনিশিয়াল ভ্যালু জিজ্ঞেস করেছে। এটুকুন কি বোঝা গেছে? কারণ এখন যদি 2187 জন হয়, তাহলে 3 বছর আগে কতজন ছিল? তাহলে আগে যেটা ছিল সেটা ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমায় বলো তো, ইনিশিয়াল ভ্যালু যদি বের করতে হয় আমায় কি করতে হবে? ইনিশিয়াল ভ্যালু বের করতে গেলে আমাকে ফাইনাল ভ্যালু যেটা রয়েছে তাকে ইনিশিয়াল আপন ফাইনালের রেশিও দিয়ে গুণ করতে হবে। ও স্যার, এখানে ডিক্রিজ হচ্ছে, বলে তাই না? তাহলে এইবার এখানে আবার ফাইনাল ইনিশিয়াল দেখতে হবে কত হয়। দেখো 10% এখানে কি? 10% এখানে ডিক্রিজ। তাহলে 10% দেখার সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে 1/10। অর্থাৎ আগে যদি 10 জন থাকতো, এখন 1 জন কমে যাচ্ছে, তাহলে নিউ বা ফাইনাল কত হলো? 9 হলো না?
তাহলে এখান থেকে যদি আমি ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও বলি কত বলবে? 9/10 বলবে। ইজ ইট ওকে অর নট? তাহলে ফাইনাল ভ্যালু আমার দেওয়া রয়েছে 2187, তাহলে ইনটু ইনিশিয়াল আপন ফাইনাল করতে হবে। তাহলে ইনিশিয়াল ছিল 10, ফাইনাল হলো 9। এটা প্রথম বছরের জন্য, এটা দ্বিতীয় বছরের জন্য, এটা তৃতীয় বছরের জন্য। এটাকে যখন আমরা ক্যালকুলেট করব তখন এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু আনসার বেরিয়ে আসবে। তাহলে এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করে প্রথম 9 দিয়ে যখন এটাকে ক্যান্সেল আউট করছো কত বছর? 243। তারপরে 9 দিয়ে আবার ক্যান্সেল আউট করো কত বছর? 227। তারপর আবার যখন ক্যান্সেল করছো পাচ্ছ কত? 3। তাহলে কত হলো? 3 গুণ 1000 মানে 3000। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর আমরা যে এটা গেল ফার্স্ট মেথড, সেকেন্ড মেথডে ট্রাই করো, সেকেন্ড মেথড অ্যাপ্লাই করো, সেকেন্ড মেথড, সেটাতে উত্তর বেরিয়ে আসবে সুন্দরভাবে। তাহলে সেকেন্ড মেথড আমার কি? বিফোর আর আফটার, বিফোর আর আফটার। তাহলে দেখো 10% ডিক্রিজ হচ্ছে, তার মানে এটা হলো 9/10। তার মানে বৃদ্ধি পাওয়ার মানে কমে যাওয়ার আগে ছিল 10, কমে যাওয়ার পরে হয়েছে 9 প্রথম বছরের জন্য, তার পরের বছরের জন্য, তার পরের বছরের জন্য। তাহলে এবার আমরা গুণ করব। তাহলে এইখান থেকে 9 গুণ করলে পাবো 729, আর 10-এর কিউব করলে পাবো 1000। তো এক্সামিনার বলছে যে এই 729, এটা 729 নয়, এটা হচ্ছে 2187। কত গুণ করে গেলাম? 3 গুণ করে গেলাম। ঠিক আছে, মনে রাখবে 3 700 2100 আর 3 29 87। তাহলে 1000টা 1009 ইন্টু 3, দ্যাট ইজ 3000। ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. বেশ, নাও do this. A man spends 25% of his monthly income to food. একজন লোক তার মাসিক ইনকামের 25% খাবার দাবারে খরচ করেন। আউট অফ দ্য ব্যালেন্স, এই কথাটি ইম্পর্টেন্ট। আউট অফ দ্য ব্যালেন্স মানে কি? ওই 25% খরচ করার পরে যে টাকাটা পড়ে থাকলো সেই টাকার 50% তিনি তার বাড়ির অন্যান্য কাজে খরচ করেন। এবং আফটার অল দিস এক্সপেন্সেস, এত সমস্ত খরচ করার পরে হি সেভস রেস্ট 1500, এবং তিনি মাসে at the end of the month, মাসের শেষে তিনি 1500 টাকা সেভ করেন। তাই এক্সামিনার জিজ্ঞেস করেছে ফাইন্ড হিজ মান্থলি ইনকাম। তার মানে এক্সামিনার এখানে ঘুরে ফিরে এখানে ইনিশিয়াল ভ্যালুই জিজ্ঞেস করেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইনিশিয়াল ভ্যালু জিজ্ঞেস করেছে আর ফাইনাল ভ্যালু আমাকে দিয়ে রেখেছে। ফাইনাল ভ্যালু দিয়ে রেখেছে 1500 টাকা, তো ইনিশিয়াল ভ্যালু কত? তাহলে আমরা শিখেছি যে ইনিশিয়াল ভ্যালু বের করতে গেলে কি করতে হয়? ইনিশিয়াল ভ্যালু বের করতে গেলে ফাইনাল ইনটু ইনিশিয়াল আপন ফাইনালের রেশিও। তাহলে এই সূত্রটাকেই কাজে লাগাও। তাহলে সবার প্রথমে 25% খরচ করা মানে কি? ডিক্রিজ হয়ে যাওয়া, কমে যাওয়া। তাহলে 25% মানে কি? 25% মানে 1/4। আর এর ফাইনাল আপন ইনিশিয়াল কনসেপ্ট করলে কি হবে? 3/4 হবে। আর 50% খরচ করা, এটাও কমে যাওয়া, এর মানে 1/2। ওকে না? 1/2। তাহলে এইটাকে যদি আমরা ফাইনাল আপন ইনিশিয়াল করি তাহলে কত হবে? 1/2 হবে ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও করলে। তাহলে ইনিশিয়াল ভ্যালু আমাকে জিজ্ঞেস করা হয়েছে, ফাইনাল ভ্যালু আমার 1500 টাকা। ঠিক, ফাইনাল ভ্যালু 1500 টাকা। তাহলে এখানে কি করতে হবে? আমায় ইনিশিয়াল আপন ফাইনাল দিয়ে গুণ করতে হবে। তার মানে 4/3 গুণ 2/1। এইটা করলে ইনিশিয়াল ভ্যালু বেরিয়ে যাবে।
তাহলে 3 দিয়ে কাটলে কত হয়? 500, আর এখানে 4 দুগুনি 8, 5 আর 40, 4000। তাহলে তার মান্থলি ইনকাম কত? 4000 টাকা। কি ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার বলে দিন। হ্যাঁ, আমি বারবার বলছি, যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে। যখন তোমরা কোনো কিছু শিখছো, কনসেপ্টটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মানে বর্তমান সময়ে বহু বহু টিচার রয়েছেন, বাট যেহেতু তোমরা আমার কাছে কয়েকজন পড়ছো, সেই জন্য তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি কনসেপ্ট যেগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার দায়িত্ব আমার। তো তুমি আমার এখানে পড়ে যদি কোনো কিছু না শিখতে পারো, বা কোথাও যদি কোনো ধরনের খামতি থেকে যায়, তাহলে এটা আমার দুর্বলতা বা আমার বিফলতা হবে। সেটা একটু মাথায় রাখবে। কোনো কিছু শিখতে না পারলে আমায় বলবে। চলো আমি এটা আবার বলছি। এই ক্ষেত্রে আমাদের যে পার্সেন্টেজ ডিক্রিজ হয়েছে সেটা সমান নয়, এটা ডিফারেন্ট। এটাই একটু প্রবলেম, তাছাড়া তার কিছুই প্রবলেম নয়। যে ভাই প্রশ্ন করলে আরেকবার বলার জন্য, সে আমার সঙ্গে সঙ্গে কথা বলো। তুমি কি এই যে ইনিশিয়াল ইকুয়াল টু ফাইনাল ইনটু ইনিশিয়াল আপন ফাইনালের রেশিও, এই কনসেপ্টটুকুন কি বুঝেছো? হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার। বেশ, তাহলে আমাকে দেখো, জিজ্ঞেস করা হয়েছে ইনিশিয়াল ভ্যালু কত, সেটা জিজ্ঞেস করা হয়েছে, এটুকুন কি বুঝেছো? ইনিশিয়াল ভ্যালু মানে কি? তার মান্থলি ইনকাম। ইনিশিয়াল ভ্যালু মানে তো তার মান্থলি ইনকাম, সে তার মাসে কত টাকা হাতে পেয়েছিল, আর সেই হাতে পাওয়া টাকা যেটা, সেটাই তার ইনিশিয়াল ভ্যালু। তাহলে ফাইনালি সে খরচ টরচ করে তার কাছে 1500 টাকা বেঁচেছে, তাহলে এই 1500 টাকাই তার ফাইনাল ভ্যালু নাকি? এবার ইনিশিয়াল আপন ফাইনালের রেশিও আমায় করতে হবে। দেখো, সবার আগেও 25% খরচ করেছে। 25% মানে কি? 25% দেখার সাথে সাথে মাথায় আসবে 1/4। তাহলে এর থেকে যদি আমি ফাইনাল আপন ইনিশিয়ালের রেশিও করি, তাহলে তুমি কত বলবে? 3/4 বলবে কিনা বলবে না? আগে ছিল 4, কমে গেল 1, 3/4। এবার তারপরের পার্সেন্টেজ দেওয়া আছে 50%। 50% মানে 1/2। তাহলে এর ক্ষেত্রে যদি আমি ফাইনাল আপন ইনিশিয়াল করি, তাহলে তুমি বলবে 1/2 ফাইনাল ইনিশিয়াল হবে। 2 টাকা ইনকাম, 1 টাকা খরচ করেছে, তাহলে 1 টাকা বাকি আছে, 1/2। তাহলে এইবার আমাকে কি করতে হবে? ইনিশিয়াল আপন ফাইনালের রেশিও দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা ফাইনাল আপন ইনিশিয়াল হলে ইনিশিয়াল আপন ফাইনাল কি 3/4/3 হবে না? 4/3। আর তারপরে ফ্র্যাকশনটা 1/2, তার মানে 2/1 হবে, এটা হবে। এইটা ক্যালকুলেট করে এখানে যে উত্তর পাবো সেটাই ইনিশিয়াল ভ্যালু হয়ে যাবে। সেটাই আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এখান থেকে ক্যান্সেল আউট করে দিলাম। 500 হলো এখানে, 4 দুগুনি 8, 5 আর 40, মানে 4000 টাকা। ক্লিয়ার স্যার। বেশ, এবার আমরা যে দ্বিতীয় কনসেপ্ট শিখেছি, দ্বিতীয় কনসেপ্টটাকে কাজে লাগাও। দ্বিতীয় কনসেপ্টটাকে কাজে লাগাও, সেখানেও দেখো একই অবস্থাই হবে। দ্বিতীয় কনসেপ্টটা কি? বিফোর আফটার। বিফোর আফটার। দেখো, যখন 25% খরচ করছে, 25 দেখার সাথে সাথে মাথায় আসবে 1/4। তার মানে খরচ করার আগে তার কাছে 4 টাকা ছিল, খরচ করার পরে তার কাছে 3 টাকা আছে। ইয়েস অর নো? তারপরে আবার সে 50% খরচ করেছে, 50% দেখার সাথে সাথে মাথায় আসবে 1/2। তার মানে খরচ করার আগে তার কাছে 2 টাকা ছিল, খরচ করার পরে তার কাছে 1 টাকা আছে। এটুকুন ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এখানে আর কিছু নেই, এখানে গুণ করে দাও। বিফোর ছিল 8 টাকা, এখন আছে 3 টাকা। তাহলে এক্সামিনার বলছে এখন যে 3 টাকা আছে, এই 3 টাকাটা 3 টাকা নয়, 1500 টাকা আছে তার কাছে এখন। কত গুণ করে গেলে? 500। তাহলে ইনিশিয়ালি 8 টাকা ছিল তার কাছে, এখন তাহলে 8 টাকা 8 টাকা হবে না, 500 গুণ করে হবে 4000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ এন্ড ডিক্রিজ এর কোশ্চেন থাকলে কিভাবে কি করতে হবে, এটুকুন আমরা কিন্তু শিখে ফেললাম। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে ওটা মানে ওই 100 হবে না, 11টা মানে স্যার যদি আরেকবার 50% তাহলে কিছুই শুনতে পাচ্ছি না, বলো, আমি শোনার চেষ্টা করছি, বলো বলো বলো। বলছি যে
টোটাল ইনকামটা। মানে কিছুই বুঝতে পারলাম না। নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে, হ্যাঁ কথা কেটে যাচ্ছিল। তো ঠিক আছে, তুমি ঠিক আছে, তাহলে পরে বলবো। ক্লাসের শেষে আমায় ফোন করবে, ওকে? ঠিক আছে স্যার, আমায় ফোন করবে, আমি বলে দেবো। ওকে, ঠিক আছে। চলো এবার শোনো, পার্সেন্টেজের অনেকগুলো কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের মধ্যে এটা একটা, ভালো করে বুঝবে। এইবার পার্সেন্টেজের তুমি আসল কনসেপ্টের দিকে ধাবিত হচ্ছ, আর এই সমস্ত কনসেপ্ট গুলোই তুমি অ্যারিথমেটিকের সমস্ত অঙ্ক জুড়ে পেতে থাকবে। সেখানে কি কনসেপ্ট লেখা আছে, যেমন যেমন লেখা আছে তেমন তেমন খাতায় নোট করবে কিন্তু। আচ্ছা, আর এখানে অরটাকে না, অরটাকে অ্যান্ড করবে, এটা হবে অ্যান্ড। দেখো কনসেপ্ট কি বলছে, যে যদি কখনো সিচুয়েশন এমন হয় যে এ সমান সমান বি ইন্টু সি, এ সমান সমান বি ইন্টু সি, এই সিচুয়েশন যদি কখনো খাড়া হয়, তাহলে মাথায় রাখবে কি বলা হয়েছে এখানে কন্ডিশন, যে দেন ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন এ ইফ পার্সেন্টেজ চেঞ্জ ইন বি অ্যান্ড সি ইজ গিভেন। যদি বি আর সি এর পার্সেন্টেজ চেঞ্জ যদি দেওয়া থাকে, তাহলে এ এর পার্সেন্টেজ চেঞ্জ কি হবে, এই হলো কনসেপ্ট। তোমরা এই কনসেপ্টের উপরে অঙ্ক করেছো বহুবার, কিন্তু আমি যেভাবে শেখানোর চেষ্টা করছি এটাকে ভালো করে শেখো। তোমরা যদি শিখতে পারো আমার খুব ভালো লাগবে। সবার আগে বলো তো, এ সমান সমান বি ইন্টু সি, এই সিচুয়েশনটা কি বুঝেছো বা ধারণা করতে পারছো কি হবে? আমার ইউটিউবের ক্লাসে এগুলো আমি অলরেডি পড়িয়ে রেখেছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখো, এ সমান সমান বি ইন্টু সি, এই সিচুয়েশন কখন হয় আগে সেটা বোঝো। ধরো তুমি একটা বাজারে গেছো বাজার করতে, তা বাজারে গিয়ে ধরো তুমি মনে করলে যে তুমি সাবান কিনবে, সাবান সোপ। তো তুমি সাবান কেনার জন্য তুমি দোকানদারকে বললে দাদা আমাকে 5টা সাবান দিন, তো দোকানদার তোমাকে 5টা সাবান দিয়ে দিল। অর্থাৎ এটা কি তোমার, এটা হলো আইটেম। আইটেম তো, একটা আইটেম কিনলে সাবান তার মধ্যে। এবার এই এক একটা সাবানের দাম কত, 10 টাকা করে। তাহলে এখানে তার হবে কি প্রাইস, তাহলে আইটেম হলো 5টা, প্রাইস কত, 10 টাকা করে পিস। তুমি খরচ করলে কত? এবার যদি তোমার এক্সপেন্সের কথা বলি, তোমার কত খরচ হলো? 50 টাকা। 50 টাকা। ভেরি গুড, কি করে পেলে? আইটেম ইনটু প্রাইস ইকুয়াল টু এক্সপেন্স। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। তাহলে এ সমান সমান বি ইন্টু সি এর কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? এখানে আমরা এক্সপেন্স কে এ হিসাবে ভাবছি, আইটেম কে বি হিসাবে ভাবছি, প্রাইস কে সি হিসাবে ভাবছি। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। ইয়েস ক্লিয়ার স্যার। তাহলে এ সমান সমান বি ইন্টু সি, এই কনসেপ্ট যখনই আসবে তার শর্ট ট্রিকও আমি শেখাবো, বাট কনসেপ্টটা শেখা আগে দরকার। এবার চলো এটা আমাদের অঙ্কে পার্সেন্টেজে কিভাবে কাজে লাগবে সেটা শেখাই। তাহলে এটাকে মুছে দিব। এ সমান সমান বি ইন্টু সি, এটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা বলো? এক্সপেন্স মানে খরচ, খরচ সমান সমান তুমি যে আইটেম কিনেছো তার সঙ্গে তোমার রেট বা প্রাইস কে গুণ করবে, প্রাইস বা রেট, সেটাকে গুণ করলেই এক্সপেন্স বেরিয়ে আসবে। একবার সমস্যারে বলো সবার ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। বেশ, মেয়েরা যারা আছো তারা বুঝতে পারছো তো? ওকে ওকে, বেশ। এবার দেখো এটাকে পার্সেন্টেজে কিভাবে কাজে লাগাবো। দেখো তাহলে আমরা এখানে পেয়েছিলাম এক্সপেন্স মানে খরচ ইকুয়াল টু আইটেম ইনটু রেট বা প্রাইস যাই বলি। তো দেখো আমি বললাম কি যে এই আইটেম তার মানে এইটা হলো আমাদের এ ইকুয়াল টু, এইটাকে আমরা বি অ্যাজিউম করছি, এটাকে আমরা সি অ্যাজিউম করছি। কন্ডিশনে কি লেখা আছে? ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন এ, অর্থাৎ এই এক্সপেন্সের পার্সেন্টেজ চেঞ্জ কি হচ্ছে সেটা খুঁজতে হবে। ইন ইফ পার্সেন্টেজ চেঞ্জ ইন বি অ্যান্ড সি ইজ গিভেন, বি আর সি তে পার্সেন্টেজ চেঞ্জ। ধরো আমি বললাম কোন জিনিসের দাম ধরো 20% কমে গেছে, কোন জিনিসের দাম রেট 20% কমে গেছে।
এবং তাতে কি হয়েছে, সেই জিনিসটার বিক্রি মানে আইটেম যে কিনছে মানুষ, সেই কেনাটা না 10% বেড়ে গেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কোন জিনিসের দাম 20% কমে গেছে বলে সেই জিনিসটা কেনা, আইটেম গুলো কেনাটা বেড়ে গেছে 10%। তাহলে এক্সামিনার জিজ্ঞেস করছে এক্সপেন্সের ওপরে কি প্রভাব পড়লো বলো। তাহলে এটা বের করার জন্য এখানে কি রিলেশন, গুণের রিলেশন হবে। তাহলে আমায় বলো 10% ইনক্রিজ, 10% ইনক্রিজ মানে কি? 10% ইনক্রিজ 11/10। Sir, 11/2. ভেরি গুড, ভেরি গুড। আর 20% ডিক্রিজ মানে কি? 4/5। এটুকুন তো ক্লিয়ার। 4. তাহলে 11/10 গুণ 4/5, রেজাল্ট পেলাম দেখো, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ। ওপরে পেলাম 4 11 44, নিচে পেলাম 5 10 50। তার মানে আগে তুমি 50 টাকা খরচ করতে, কিন্তু এখন তোমার খরচ হচ্ছে 44 টাকা। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আগে তুমি 50 টাকা খরচ করতে, এখন কত খরচ করছো? 44 টাকা। তাহলে আমি যদি বলি খরচ তোমার কমলো না বাড়লো? তোমরা বললে খরচ আমার কমলো, ডিক্রিজ করলো। খরচ কত ডিক্রিজ করলো? এখানে কত কমেছে? 6 টাকা কমেছে। তাহলে 50 যদি 6 টাকা কমে, 50 যদি 6 টাকা কমে, 100-তে কত কমবে? 12 টাকা। 50 যদি 6 টাকা কমে, 100-তে কি 12 কমবে না বলো? কারণ দেখো, এখান থেকে এখানে আসার জন্য ইনটু 2 করেছো, তাহলে এখান থেকে এখানে আসার জন্য ইনটু 2 করবে। তাহলে তোমার পার্সেন্টেজে যদি বলি কত পার্সেন্ট ডিক্রিজ হলো, কি বলবে? 12% ডিক্রিজ। এটাই আনসার। বোঝা গেছে? প্রত্যেকে বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, নোট করে নিয়েছো সুন্দর করে? আমি এইখানে স্ক্রিনে যা লিখবো সেটাকে হুবহু খাতার মধ্যে কপি করার চেষ্টা করবে। তাতে কি হবে, যখনই তোমরা তোমাদের নোট খাতাটাকে দেখবে, সেটা দেখার সাথে সাথে আমার কথাগুলো মনে পড়বে তোমাদের, যে এইটা দাদা এভাবে বলেছিল। তাহলে এবার এটা শর্ট ট্রিক শেখানোর জন্য আমি রেডি হই। এবার একটা শর্ট ট্রিক শেখো, তারপর আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসে যাব। ওকে, মুছি দিলে, তাহলে এগুলো মুছি দিলাম। হ্যাঁ স্যার। বেশ, চলো শর্ট ট্রিক শেখো। দেখো, তোমরা জাস্ট এটাকে লেখো। আমি দুটো রেশিওকে নিচ্ছি, মানে এই বি আর এই যে সি রয়েছে না, এই বি আর সি কে আমি মনে করো দুটো রেশিওতে নিচ্ছি। এইটা মনে করো যদি বেড়ে, বি যদি ইনক্রিজ হয় তাহলে আমি বলবো প্লাস এ, আর এই সি যদি ইনক্রিজ হয় তাহলে এটাকে বলবো প্লাস বি। প্লাস এ প্লাস বি যদি এমন সিচুয়েশন হয়, তাহলে এখানে হবে প্লাস এ ইন্টু বি আপন 100। এটা একটা সিচুয়েশন। 2 নম্বর সিচুয়েশন, মনে করো এ ইনক্রিজ করলো, বি ডিক্রিজ করলো। এই সাইনটাকে মাথায় রাখতে হবে, প্লাস মাইনাস। এবার এখানে কি সাইন হয়ে যাবে? মাইনাস এ ইন্টু বি আপন 100। 3 নম্বর সিচুয়েশন, মনে করো এ কমলো, মাইনাস এ, যেটা কমবে সেটা মাইনাস, যেটা বাড়বে সেটা প্লাস। মনে করো বি বেড়ে গেল, প্লাস বি, এখানে সাইনটা হবে মাইনাসে প্লাসে মাইনাস এ ইন্টু বি আপন 100। 4 নম্বর সিচুয়েশন, মনে করো এও কমে গেল, বিও কমে গেল। এইখানে সিচুয়েশন হবে মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু বি আপন 100। এটুকুন লিখে নাও, এই 4টে জিনিস আগে লিখে নাও। অর্থাৎ বিও যদি ইনক্রিজ হয় প্লাস সেই রেশিও, মানে সেই পার্সেন্টেজ, সিও যদি ইনক্রিজ হয় প্লাস সেই পার্সেন্টেজ, তারপর প্লাস এ ইন্টু বি এ 100। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখানে এই ছোট হাতের এ বি, এইগুলো হচ্ছে গিভেন পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ গুলো তোমাকে দেওয়া হচ্ছে সেটা। ওকে,
সবার এটুকু নোট ডাউন হয়েছে? তাহলে যে কোশ্চেনটা আমি করেছিলাম যে এক্সপেন্স সমান সমান আইটেম ইনটু রেট ছিল, তো আমি বলেছিলাম রেট 20% ডিক্রিজ করেছে, আইটেমের সেল 10% ইনক্রিজ করেছে, তো এক্সপেন্সের উপরে কি প্রভাব পড়বে, এই ছিল না কোশ্চেনটি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে দেখো 10% ইনক্রিজ মানে +10, 20% ডিক্রিজ মানে -20। এইখানে যে সাইনটা হবে সেটা প্লাস মাইনাস মাইনাস সাইন হবে, তারপর 10 × 20/100। ওকে, এইখান থেকে এইটা Yes. কেটে দাও, 5 দিয়ে কাটে হয় 2। তাহলে এখান থেকে দেখো কত পেলে, +10 -22। তার মানে কি রেজাল্ট আসলো -12। -12 মানে যখনই মাইনাস রেজাল্ট আসবে মনে রাখবে ডিক্রিজ হয়েছে, মাইনাস রেজাল্ট মানে ডিক্রিজ, 12% ডিক্রিজ হয়েছে। তাহলে এক্সপেন্স কি হয়েছে, 12% ডিক্রিজ হয়েছে। আই থিংক তোমরা এই কমপ্লিট কনসেপ্টটাকে ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এটা হলো শর্ট ট্রিক, আগেরটা শেখালাম যেটা কনসেপ্ট। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। বেশ, বোঝাবে হ্যাঁ হ্যাঁ বলো। আর একবার একটুখানি বলে দিন, ওই +10 -20 ওইখানটা একটুখানি বলে দিন। আচ্ছা 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 আচ্ছা, দেখো এই যে এক্সপেন্স সমান সমান আমরা বললাম না আইটেম ইনটু রেট। এইবার তোমরা দেখলে আমি যে অঙ্কটা দেখলাম এখানে 10% যেমন ইনক্রিজ হয়েছিল আর এখানে 20% ডিক্রিজ হয়েছিল। তাই মনে রাখবে ডিক্রিজ যখনই হবে মাইনাস সাইন ইউজ করবে, ইনক্রিজ যখন হবে প্লাস সাইন ইউজ করবে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো 10% প্রথমে ইনক্রিজ হয়েছে না, তাই +10 করেছি। এই যে এই জায়গায় খেয়াল করো, 10% ইনক্রিজ মানে +10 লিখেছি, 20% ডিক্রিজ মানে -20 লিখেছি। এবার এইখানে কোন সাইন বসবে, মাইনাস না প্লাস, সেটা কি করে হবে, এদের গুণফল, প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে মাইনাস বসবে। তারপরে a × b মানে 10 × 20। ঠিক আছে স্যার। হ্যাঁ চলো, তাহলে এরপরে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে। শোনো, আমি এবার তোমাদের কোশ্চেন দেব, কোশ্চেন গুলো কিন্তু তোমাদের অবশ্যই দুটো মেথডে অ্যাপ্লাই করতে হবে। এই শর্ট ট্রিক শিখলে বলে ঝপ করে শর্ট ট্রিক ইউজ করবে না। এখন কথা হচ্ছে যে শর্ট ট্রিক করলে তো তাড়াতাড়ি উত্তর বেরিয়ে আসে, তবে আমি বারণ করছি। দেখো তোমাদের এখানে দুটো জিনিস রয়েছে, যদি এখানে আরো একটা গুণ হয়, যদি এখানে আরো একটা গুণ হয় তখন কি করবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? যে যেমন এখানে লেখা রয়েছে a = b × c, এখানে যদি d গুণ হয়, এখানে যদি e গুণ হয়, এখানে যদি f গুণ হয়, তখন কি করবে? তখন এটা দিয়ে কাজে লাগাতে গেলে অনেক টাইম কনজিউম হবে। তখন আমাকে কি করতে হবে, ওই প্রিভিয়াস মেথড যেটা শেখালাম ওটাকে কাজে লাগাতে হবে। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। চলো, প্রথম প্রশ্ন বলা হয়েছে দ্য ট্যাক্স ইম্পোজড অন অ্যান আর্টিকেল ইজ ডিক্রিজড বাই 10%। কোন একটা জিনিসের উপরে যে ট্যাক্স, কোন একটা আর্টিকেলের উপরে যে ট্যাক্স ইম্পোজ করা ছিল সেটা 10% কমে গেছে। অ্যান্ড ইটস কনজাম্পশন মানে ভোগ, সেটার ব্যবহার, এবং তার ব্যবহার 10% বেড়ে গেছে। যখনই ট্যাক্স 10% কমে গেছে, ব্যবহার 10% বেড়ে গেছে, এক্সামিনার জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ। রেভিনিউতে কি প্রভাব পড়লো? Yes, of course. %1 decrease, very good. তাহলে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে বলছি কিন্তু আমি, যাতে কনসেপ্ট দুটো ক্লিয়ার হয়। তাহলে প্রথম পদ্ধতি যদি অ্যাপ্লাই করি, রেভিনিউ মানে হচ্ছে ইনকাম, উপার্জন, যেটা তুমি পেলে, আর্নিং। তো রেভিনিউ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি যে ট্যাক্স ইনটু কনজাম্পশন। ঠিক,
তাহলে এক্সামিনার বলছে ট্যাক্স কে 10% ডিক্রিজ করা হয়েছে, কনজাম্পশন কে 10% ইনক্রিজ হয়েছে, তো এর উপরে এই রেভিনিউতে কোন পার্সেন্টেজ প্রভাব পড়বে? তো চলো 10% ডিক্রিজ দেখার সঙ্গে সঙ্গে 9/10 কি লেখা যায়? আগেকার রেভিনিউ পেতে এখন তুমি 99 টাকা রেভিনিউ পাচ্ছ, তার মানে কি 1% রেভিনিউ ডিক্রিজ হয়েছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? অপশন সি উত্তর হয়ে গেল। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা শর্ট ট্রিক ইউজ করি। শর্ট ট্রিক ইউজ করলে প্রথমটাকে কমানো হয়েছে -10, তারপর এটা বাড়ানো হয়েছে +10, প্লাস মাইনাসে -10 ইন্টু 10/100। তাহলে এখান থেকে পেয়ে যাব 1। তাহলে +10 -10 ক্যান্সেল আউট, -1 পেয়ে গেলাম। -1 মানে কি 1% ডিক্রিজ। মাইনাস হলেই ডিক্রিজ, প্লাস হলে ইনক্রিজ। ওকে, আশা করছি ক্লিয়ার। Now do this. The radius of a circle is increased by 5%. Then find the effective change in the percentage of the area of the circle. বলছে রেডিয়াস যদি কোন একটা সার্কেলের রেডিয়াসকে যদি 5% বাড়ানো হয় তাহলে তার এরিয়ার উপরে কি প্রভাব পড়বে? তাহলে তার এরিয়ার উপরে কি প্রভাব পড়বে? দেখো এরিয়ার যে মানে সার্কেলের যে এরিয়া, অর্থাৎ এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল হচ্ছে πr²। সি সি ইয়েস, সি, ভেরি গুড, πr²। কিন্তু মনে রেখো এখানে আমার এখানে কোনো দরকার নেই, আমার এই অ্যারিথমেটিক্যাল কোনো দরকার নেই। তাহলে দেখো তো এখানে এরিয়া সমান সমান আর ইন্টু আর পেলে কিনা পেলে না? তাহলে আমাদের যে কনসেপ্ট ছিল যে এ সমান সমান বি ইন্টু সি, এটা ফুলফিল হলো এখানে? হলো কিনা বলো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে রেডিয়াস 5% ইনক্রিজ করেছে। তাহলে 5% দেখার সাথে সাথে মাথায় আসবে 1/20। তাহলে এটা যদি ইনক্রিজ করে তাহলে এটা হবে 21/20। তার মানে 21/20 গুণ 21/20। তাহলে কত পেলে? 21-এর স্কোয়ার 441 আর 20-এর স্কোয়ার 400। তার মানে 400 টাকায় 41 ইনক্রিজ হয়েছে। ইয়েস অর নো? 41 ইনক্রিজ হয়েছে 400 টাকায়। 100 টাকায় কত পার্সেন্টেজ বের করতে হবে তো? তাহলে 4 দিয়ে 41 কে ভাগ করলে কত পাবে? 10.25%। এটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ নয় কিন্তু, ইনক্রিজ। এভরিওয়ান ক্লিয়ার? তাহলে শর্ট ট্রিক কাজে লাগালে কি করতাম? +5 +5 +5 ইন্টু 5/100। তাহলে এখানে 5 5 25, নিচে কাটলে হতো 4। তার মানে এখানে পেতাম 10 পূর্ণ 1/4, আর এই 10 পূর্ণ 1/4 মানে 10.25। ওকে, যেহেতু প্লাস রেজাল্ট হলে এত পার্সেন্ট ইনক্রিজ। মে আই গো ফর নেক্সট কোয়েশ্চেন? ইয়েস স্যার। Do this. The length of the rectangle is increased by 20% and the breadth is decreased by 30%. Length কে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, breadth কে 30% কমিয়ে দেওয়া হয়েছে। Length মানে দৈর্ঘ্য, breadth মানে প্রস্থ। Find the effective change. আচ্ছা, এটাকে না স্যার মাইনাস হলো, ডিক্রিজ। yes, 16% decrease, option B, right answer. তাহলে এখানে আমরা তাই পেয়ে গেলাম এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেডথ। তাহলে এ সমান সমান বি ইন্টু সি পেয়ে গেলাম। তো লেন্থ কে করা হয়েছে 20% ইনক্রিজ, 20% ইনক্রিজ, তার মানে
6/5 আর 30% ডিক্রিজ তার মানে 7/10। তাহলে এখানে পেয়ে গেলাম 6×7 = 42 আর 5×10 = 50। তার মানে আগে এরিয়া ছিল 50, এখন এরিয়া হয়েছে 42। কমেছে না বেড়েছে? 100% কমেছে। তাহলে 50-এ যদি 8 কমে তাহলে 100-তে কত কমবে? 16 কমবে। তাহলে 16% ডিক্রিজ। আনসার অপশন বি। ক্লিয়ার না? Yes. আর যদি আমরা সূত্রে আমরা যে কনসেপ্ট মানে যে শর্ট ট্রিক শিখলাম তাতে করলে কি হতো? +20 -30 -20 × 30/100। এইটা দিয়ে কেটে এটাকে 5 পেতাম, এটা দিয়ে কেটে 6 পেতাম। তাহলে দেখো এখানে কত পেলাম? +20 -36, দ্যাট ইজ -16। আর মাইনাস ভ্যালু যখনই এসেছে তার মানে 16% ডিক্রিজ হয়েছে। ওকে, may I go for next question? Yes, sir. Do this. The price of an article is reduced by 25%, but the daily sale of the article is increased by 30%. Find the net effect on the daily sale. কোন একটা জিনিসের দাম 25% কমে গেছে আর যার জন্য সেই জিনিসটির ডেইলি সেল মানে দৈনিক বিক্রি 30% বেড়ে গেছে, তাহলে এফেক্টিভ ডেইলি সেলে কি প্রভাব পড়লো? Sir, B. ভেরি গুড। 2.5% ডিক্রিজ। সাবাস। আচ্ছা, তোমরা প্রথম পদ্ধতিটাকে কাজে লাগাচ্ছ তো? হ্যাঁ স্যার, সেকেন্ডে করছি, প্রথমটা বলতে বলতে। দেখো ভাই, সেকেন্ডে করছো আমি জানি তো, কিন্তু প্রথমটা যেন মাথার থেকে বেরিয়ে না যায়, যার কারণে দুটো পদ্ধতিকে অ্যাপ্লাই করো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, ওটা এবার করছি। ইয়েস স্যার। যে শর্ট ট্রিক সেটা তো তোমরা করতে পারবে আমি জানি, বাট প্রথমটাকে করো, ওটা কাজে লাগবে। আচ্ছা, ব্যাংকের এসবিআই তে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্লার্কের নিয়োগ হচ্ছে, তোমরা সবাই ফর্মটাকে অ্যাপ্লাই করে দিও। করছি স্যার। লাস্ট ডেট কবে স্যার? সেটা আমি বলতে পারবো না, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা শোনো, তোমাদের একটা ভালো কথা বলে দিই, মানে এটা আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট এটা আমি সবসময় এদিকেই নজর রাখি। তোমরা যে কোনো ধরনের চাকরি বাকরির ইনফরমেশনের জন্য জাস্ট তোমাদের ফোনে যাবে, ফোনে গিয়ে সার্চ করবে ফ্রি জব অ্যালার্ট, freejobalert.com, freejobalert.com। এইটাকে সার্চ করবে। এইটাকে সার্চ করে যখন তুমি ঢুকবে, সেখানে দেখবে যে কেন্দ্র সরকারের সবার প্রথমে তোমাকে সেন্ট্রালের নোটিফিকেশন গুলো দেখবে, তারপর ওপরের দিকে দেখবে স্টেট ওয়াইজ রয়েছে, সেখানে দেখবে ডব্লিউবি লেখা আছে। ডব্লিউবি তে ক্লিক করলে দেখবে ডব্লিউবি কি কি ফর্ম ফিল আপ চলছে সবকিছু পেয়ে যাবে। মনে থাকবে freejobalert.com। এখানে গেলে সব তথ্য পেয়ে যাবে, কেন্দ্র সরকারের কি চাকরির ফর্ম বেরিয়েছে, রাজ্যের কি বেরিয়েছে, কোন রাজ্যের কি, সব ইনফরমেশন পাবে freejobalert.com এ গিয়ে। ওকে, আচ্ছা, তাই এইখানে কোশ্চেনটা দেখো, এইখানে কোশ্চেনটা দেখো। তাহলে এইখানে আমরা বলতে পারি যে ডেইলি সেল আমরা লিখতে পারি যে এর তো এক দাম কমেছে, ঠিক আছে, আর্টিকেলের প্রাইস, আর আমরা বলতে পারি যে পার ডে মানে কি বলে এটার যে বিক্রি বাট্টা সেল। তাহলে প্রাইস যেহেতু 25% ডিক্রিজ করেছে, তার জন্য সেই আর্টিকেলের বিক্রি 30% বেড়ে গেছে। তাহলে এটা ডেইলি সেলের উপরে কি প্রভাব পড়লো, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এইখান থেকে 25% ডিক্রিজ হওয়া মানে কি? 25% ডিক্রিজ হওয়া মানে 3/4।
আর 30% ইনক্রিজ হওয়া মানে 13/10, 13/10। তাহলে এখান থেকে কি রেজাল্ট পেলাম? 3 × 39 আর নিচে পেলাম 4 × 40। তার মানে কি? তার মানে আগে 40 টাকা বিক্রি হতো, এখন 39 টাকা বিক্রি হচ্ছে। তার মানে ডেইলি সেল কমে গেছে। তাহলে 40 টাকায় কমেছে 1 টাকা, 1 টাকায় কমেছে 1/40 টাকা, আর 100 টাকায় কত কমলো? দ্যাটস অল। তাহলে 40 দেখো 4 দিয়ে 10 কে ভাগ করলে 2.5 পাবে, তো 2.5% ডিক্রিজ হয়েছে। আর শর্ট ট্রিক লাগালে কি পেতে তোমরা? -25 + 30 -25 × 30/100। তাহলে এইখান থেকে তোমরা পেয়ে যেতে, এটাকে ক্যান্সেল আউট করো, 4 দিয়ে 30 কে কাটো, এখানে তোমরা পেয়ে যাচ্ছ কত? 30ই তো আছে এখানে নাকি? 7 পয়েন্ট 15 হবে এটা। হ্যাঁ 7.55। তাহলে এখান থেকে পেলাম -25 আর -7.5 + 30, তার মানে 32 -32.5 + 30, তার মানে কি -2.5। মাইনাস যখন এসছে তার মানে 2.5 ডিক্রিজ হয়েছে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, আজকের শেষ কোশ্চেন। আর কিছুক্ষণ পরে তোমাদের ইংলিশ ক্লাস শুরু হবে, তাড়াতাড়ি করো। A worker suffers, লাস্ট কোশ্চেন এটা, ও বাবা আরো একটা আছে দেখছি। A worker suffers a 20% cut in his wage. একজন শ্রমিকের বেতন 20% কাট করা হয়েছে, মানে 20% বেতন কমিয়ে দেওয়া হয়েছে। He may regain his original wages by obtaining a rise of how much percent? তাহলে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি করলে তার পূর্বের বেতনে সে ফিরবে? প্রশ্ন বোঝা গেছে? Sir, 25%? Yes, very good. Yes, sir. Option B, 25%. Very good. দেখো তাহলে এখানে আমরা দেখবো যে বিফোর ওয়েজ কাট আর আফটার ওয়েজ কাট, মানে বেতন বৃদ্ধির আগে, বেতন বৃদ্ধির বেতন কাটের আগে পরে। বেতন কাটের আগে 100 টাকা যদি বেতন থাকে, কাটিং এর পরে 80 টাকা হয়ে গেছে, 20% কেটে দেওয়া হয়েছে, যেহেতু এখান থেকে 20% কি করা হয়েছে? ডিডাক্ট করা হয়েছে। তাহলে 80 টাকা থেকে যদি সে আবার 100 টাকায় ফিরে যেতে চায়, তাকে কত গেইন করতে হবে? 20 যোগ করতে হবে না? বেশি পেতে হবে। তাহলে তোমরা বলবে যে 80 টাকায় বাড়াতে হবে 20 টাকা, 1 টাকায় কত বাড়াতে হবে? এত টাকা। আর 100 টাকায় কত বাড়াতে হবে? পার্সেন্টেজ যেহেতু চেয়েছে, যেহেতু দ্যাটস অল। এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে 25%। সো 25% ইনক্রিজ তার করা দরকার পূর্বের বেতনে ফিরে যেতে গেলে। ইজ ইট ওকে? টাকায় 20 টাকা বেতন বৃদ্ধি করতে হবে, তাহলে 1 টাকায় কত বেতন বৃদ্ধি করতে হবে? 100 টাকায় কত করতে হবে? এই হলো প্রশ্ন। Yes, sir. চলো তাড়াতাড়ি করে লাস্ট কোয়েশ্চেন। The number of employees working in a firm is increased by 25% and the wages per head are decreased by 25%. একটা ফার্মে শ্রমিকের সংখ্যা 25% বাড়ানো হয়েছে, কিন্তু মাথা পিছু সেই শ্রমিকদের বেতন 25% কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই কোম্পানির ওভারঅল কি প্রভাব পড়লো, এটা জিজ্ঞেস করেছে বেতনের উপরে। Sir, C answer. 6.25 ডিক্রিজ বলছো? Yes, sir. Sir, 6.25 decrease. ইয়েস, ভেরি গুড। তাহলে 25% ইনক্রিজ হয়েছে, 25% ডিক্রিজ হয়েছে, -25 × 25/100, এটা তো এমনি ক্যান্সেল হয়ে গেল। তাহলে -6.25 পেলাম এখানে। তাহলে এর মানে কি? মাইনাস হওয়ার মানে হচ্ছে 6.25% ডিক্রিজ। আই থিঙ্ক তোমরা আজকে যে দুটো কনসেপ্ট আমরা শিখলাম, সেই দুটো কনসেপ্ট তোমাদের খুব ভালো করে অন্তস্থ হয়েছে। ইয়েস,